আপনাকে বলেছি না মা, রাতের বেলা কাঁথা সেলাই করবেন না, দিনের আলোতে করবেন, চোখ খারাপ হয়ে যাবে তো। নয়নতারার কণ্ঠ পেয়ে মমতা বেগম হালকা একটু কেঁপে উঠলেন। দরজায় নয়নতারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা হুড়ো করে কাঁথাটা পাশে সরিয়ে রেখে বললেন, সেরাই করছিলাম না তো, এমনিতেই দেখছিলাম। অযথা একটা অজুহাত দেবেন না তো মা, আমি স্পষ্ট দেখছিলাম আপনি কাঁথা সেলাই করছিলেন। মমতা বেগম একটু গম্ভীর গলায় বললেন, করছিলাম তাতে তোমার সমস্যা কি? আমি তোমার শাশুড়ি, তুমি আমাকে ধমক দিচ্ছ কেন মেয়ে? সাহস বেড়ে গেছে নাকি? আজ আমার ছেলেকে আসতে দাও, ওর কাছে নালিশ করব। আপনার ছেলেকে বললে আরো বেশি বকা খাবেন ওর কাছে। আপনার ছেলে যদি শোনে না এই রাতের বেলা কাঁথা সেলাই করছেন, তাহলে কাঁথায় আগুন লাগিয়ে দেবে। হয়েছে হয়েছে, আমার ছেলেকে নিয়ে তোমায় এত ভয় দেখাতে হবে না। কি বলতে এসেছিলে সেটা বলে চুপচাপ নিজের ঘরে যাও, আমাকে আমার মতন কাজ করতে দাও। নয়নতারা একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝলেন ওনাকে বুঝিয়ে লাভ হবে না। অবশ্য ওনাকে দোষ দিয়েও কোনো লাভ নেই। বয়স্ক মানুষ, সারাটা দিন বাড়িতে বসে বসে আর কী বা করবে। সময় কাটানোর তো দুই একটা মাধ্যমই আছে। তার মাঝে মমতা বেগম কাঁথা সেলাইটাই বেছে নিয়েছেন। নয়নতারা এগিয়ে গিয়ে বিছানার উপরে মমতা বেগমের পাশে বসে ওনার দিকে একটা শপিং ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো মা, পছন্দ হয় কিনা। মমতা বেগম একবার ব্যাগটার দিকে তাকিয়ে বললেন, কি আছে এতে? আপনি খুলে দেখুন। মমতা বেগম ব্যাগটা হাতে নিলেন। ব্যাগের ভেতর থেকে একটা শাড়ি বের করলেন। সাদা আর সোনালি রঙের মিশেলে তৈরি একটা জামদানি শাড়ি। এক নজর দেখেই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেল মমতা বেগমের। ভারী সুন্দর হয়েছে তো শাড়িটা, কার জন্য এনেছো? নিজে পরবে? নয়নতারা এবার একটু হেসে উঠে বলল, আপনার পড়ার জন্য হলে তো আমার ঘরে নিয়ে নিতাম। এটা আপনার জন্য এনেছি, সামনে একটা অনুষ্ঠান, আপনি এই শাড়িটা পরবেন। আমার জন্য এনেছো? কত দাম নিয়েছে? দাম নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আপনি শুধু দেখুন তো পছন্দ হয়েছে কিনা। মমতা বেগম এবারে ভ্রু কুঁচকে বললেন, দাম বলতে চাইছো না কেন? কম দামি শাড়ি কিনেছো নাকি? নিশ্চয়ই ফুটপাত থেকে নিয়ে এসেছো, তাই না? নয়নতারা এবারে আলতো হেসে বলল, মাকে দেব সেই শাড়ি ফুটপাত থেকে কম দামে কেনা যায় নাকি? জবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, সবসময় দেখেছি আপনি শুধু চান এই সংসারের উন্নতি কিভাবে হবে, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, কার কিসে মঙ্গল হবে, কার কোনটা পছন্দ হবে না হবে, সেই সব খেয়াল করেছেন আপনি। তবে কখনো আপনাকে নিজের দিকে খেয়াল দিতে দেখিনি আমি মা। সে তুমি একই কাজ করো, কি করে সংসারে দুটো টাকা বাঁচবে সেই দিকে খেয়াল রাখো। তবে আপনার মতো অতটা পারি না। ছেলেরা তো শাড়ি কিনে দিতে চাইলে আপনি সমানে অজুহাত দেন যে আলমারি ভর্তি নাকি আপনার নতুন শাড়ি আছে। অথচ আমি জানি আপনি নিজের জন্য দামি শাড়ি তো দূরে থাক, কম শাড়ি নেন, খুব কম শাড়ি কিনেন। শখের বয়সটা তো ত্যাগ করতে করতে আর অভাবের সাথে মানিয়ে নিয়ে চলতে চলতেই গেছে মা। তাই আজ হঠাৎ করে মনে হলো আপনাকে খুব ভালো কিছু একটা উপহার দেওয়া দরকার। আপনার জন্য আমি ফুটপাত থেকে শাড়ি কিনিনি মা, শপিং মল থেকে দামি একটা শাড়ি কিনে এনেছি। না চাইতেও মমতা বেগমের চোখ দুটো যেন কেমন ছলছল করে উঠল। এই কথাটা একদমই ভুলল না যে ওনার শখের বয়সটা ত্যাগ করতে করতে আর অভাবের সাথে মানিয়ে নিতেই চলে গেছে। মনে পড়ে গেল সেই শখের বয়সটার কথা। বাইরে বেরোলে দোকানে যখন কোনো জামা কাপড় ঝোলানো দেখতেন, পছন্দ হলেও কিনতে পারতেন না। শাড়ি পরতে ভালোবাসতেন। মাঝে মাঝে ইচ্ছা করতো একটু শাড়ি কিনতে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের কোনো শাড়ি গয়না দেখলে পছন্দ হতো, তিনি কখনো মুখ ফুটে স্বামীকে বলতে পারেননি কিনে দেওয়ার কথা। সে সামর্থ্য ছিল না ওনার স্বামীর। তবে এই নিয়ে তার বিশেষ কোনো অভিযোগও ছিল না। তবে ছেলেরা যবে থেকে তার চাকরি করা শুরু করেছে, তার এইসব ব্যাপারে অভাব ছিল না। তবে ততদিনে তার শখটা মরে গেছে। তবে তার শখের কথা মনে পড়েছে আজ নয়নতারার। ওনার জন্য নিজেই পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছে। ব্যাপারটা যেমন নয়নতারা বেগমকে অবাক করলো, ঠিক তেমনই ভালোও লাগলো। আজকাল প্রায়ই মমতা বেগমের একটা কথা মনে হয়। ভাগ্যিস ছেলের জেদের কাছে হার মেনে নয়নতারাকে এই বাড়ির বউ করে এনেছিলেন, নয়তো যে একটা খাঁটি সোনা হাতছাড়া হয়ে যেত। এইসব ভাবতে ভাবতেই মমতা বেগমের গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আলতো করে নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমাদের মতন মেয়েকে কেউ কখনো ঘৃণা করতেই পারে না মা।
তোমরা শুধু ভালোবাসা পাওয়ার যোগ্য। তোমার মতন মেয়েরা জানে সংসার কি করে করতে হয়, সবাইকে ভালোবেসে কি করে আগলে রাখতে হয়। তুমি সম্পর্কের মূল্য বোঝো, তুমি সবাইকে সম্মান করতে জানো। আমি মন ভরে দোয়া করি এই পৃথিবীর সব সুখ যেন তুমি পাও। নয়নতারা আলতো হেসে বলল, পেয়ে গেছি তো মা সব সুখ। হিমেলের মতো স্বামী পেয়েছি, দুটো ছেলে মেয়ে পেয়েছি, আপনার মতো একটা মা পেয়েছি, এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি। এর বাইরেও কি আর কোনো সুখ থাকতে পারে বলুন তো? আমার থেকে সুখী আর কে আছে বলুন? কিয়াম আর কাজল দুজনেই বেশ ভালোই কথা বলতে শিখেছে। স্পষ্টই বোঝা যায় দুজনের কথা। হিমেলের ইচ্ছে করছে সারা দিন দুটোকে সামনে বসিয়ে রেখে শুধু ওদের কথাই শুনতে, তবে সেই সুযোগ হয়ে ওঠে না। অফিস থেকে ফিরে দেখলো ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। নয়নতারা তখন রান্নাঘরে। ঘুমন্ত ছেলে মেয়েদের ফুটফুটে চেহারাটা দেখে হিমেল নিজেকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না। খুব সাবধানতার সাথে ধীরে ধীরে বিছানার উপরে গিয়ে বসলো, আর কিয়ামকে খুব সাবধানতার সাথে দুই গালে দুটো চুমু খেলো। তবে ভাগ্য হিমেলের সহায় হলো, যার ফলে কিয়ামের ঘুম ভাঙল না। এবারে গেল মেয়েকে চুমু খেতে। এখানেই হিমেলের ভয়। মেয়েটার ঘুম বড্ড পাতলা, একটু শব্দতেই উঠে পড়ে। আর যদি এখন হিমেল চুমু খেতে গিয়ে কাজল উঠে পড়ে, তবে নয়নতারা হিমেলকে আস্ত রাখবে না। হিমেল একবার ভাবলো এই দুঃসাহসিক কাজটা করা ঠিক হবে কিনা। নিজেকে অনেক আটকানোর চেষ্টা করলো, তবে পারলই না। শেষে অনেক সাহস করে আলতো করে কাজলের গালে একটা চুমু খেলো। না, কিছু হলো না। হিমেল সাহস করে আরও একটা গালে চুমু খেলো। এবারেও ঘুম ভাঙল না। হিমেলের সাহসটা এবারে বেড়ে গেল। এবারে কাজলের কপালে একটা চুমু খেলো। তবে বিপত্তি বাঁধল এখানেই। কাজল একটু নড়ে চড়ে উঠল। হিমেল তাড়াহুড়ো করে ওর থেকে দূরে সরে গেল। খুব করে চাইল যেন কাজল আবার একা একাই ঘুমিয়ে পড়ে। তবে একটু সময়ের ব্যবধানে কাজল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। হিমেল তাড়াহুড়ো করে গিয়ে কাজলকে কোলে তুলে নিল। অনেক কিছু বলে আদর করে কাজলের কান্না থামানোর চেষ্টা করলো, তবে কাজ হচ্ছে না। মেয়েটা একবার কান্না শুরু করলে থামতেই চায় না। তার মাঝে আবার ঘুম থেকে উঠেছে, এখন একটু মায়ের কোল চাইছে। তবে হিমেলের তো নয়নতারাকে ডাকতেও ভয় করছে। এদিকে কাজলের কান্নার জন্য ঘুমন্ত কিয়ামও জেগে গেল। কিয়ামও কেঁদে উঠল। এখন কাকে ছেড়ে কাকে সামলাবে বুঝতে পারছে না। এদিকে ছেলে মেয়ে দুজনেরই একসঙ্গে কান্নার শব্দ পেয়ে রান্নাঘর থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলো নয়নতারা। এসেই রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, সত্যি করে বলো, কি করে জাগালে ওদের? আমার ছেলে এখন জীবনেও উঠতো না। তুমি তোমার মেয়ের ঘুম ভাঙিয়েছো তাই না? সেজন্যই আমার ছেলেটাও ঘুমোতে পারলো না তাই না? হিমেল অসহায় মুখ করে বলল, তোমার ছেলে আমার মেয়ে বলছো কেন? তারা দুজনেই তো আমাদেরই ছেলে মেয়ে। না, ছেলে আমার, মেয়ে তোমার। মেয়ে তোমার মতো ঘাড়তারা হয়েছে। মাকে না জ্বালালে ওর পেটের ভাতই হজম হবে না। আর আমার ছেলেটা একদম আমার মতো ভদ্র শান্ত, একটুও জ্বালায় না আমায়। তুমি আর তোমার মেয়ে দুটোই এক। এখন সামলাও তোমার মেয়েকে, পারবো না আমি। আমি আমার ছেলেকেই সামলাচ্ছি। নয়নতারা এগিয়ে গিয়ে কিয়ামকে কোলে নিল। নয়নতারা কোলে নেওয়ার সাথে সাথেই কিয়ামের কান্না থেমে গেল। হিমেলও মেয়ের কান্না থামাতে পারল না। তবে বেশ অনেকটা সময়ের প্রচেষ্টায় এবং কাজলের কান্না তখনই থামল যখন হিমেল বলল ওর জন্য বিশেষ কিছু নিয়ে এসেছে। হিমেলের মুখ থেকে কথাটা শুনে নয়নতারা বলল, আবার কি কিনেছো? প্রতিদিন কিছু না কিছু কিনতেই হবে তোমায়। টাকা হাতে রাখতে পারো না তুমি? হিমেল স্মিত হেসে বলল, টাকা হাতে রেখে কি করবো যদি বউ বাচ্চাকে শান্তি দিতে না পারলাম? এত কষ্ট করে টাকা উপার্জন করি তো তোমাদের মুখের হাসি দেখবো বলেই। চেয়েও আর নয়নতারা কিছু বলতে পারল না। হিমেল মেয়েকে একটা খেলনা দিল, ছেলেকে একটা খেলনা দিল। দুজনের জন্য একই গাড়ি এনেছে, শুধু রঙটা আলাদা। খেলনাটা দেখে নয়নতারার কেমন যেন চেনা চেনা লাগছিল। বেশ কিছুক্ষণ পর মনে পড়ল কেন চেনা লাগছে খেলনাটা। একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেলকে উদ্দেশ্য করে বলল। হিমেল এক হাতে মাথা চুলকে বলল। নয়নতারা কথাটা বলতেই কাজল হিমেলকে উদ্দেশ্য করে বলল, পুরো মার্কেট খুঁজে সেই একই গাড়িটা নিয়ে এসেছো তুমি তাই না? এই জন্যই বাড়ি ফিরতে আজ দেরি হলো। তো কি করতাম? পাশের বাড়ির ওই পুঁচকু সাহস হয় কি করে সামান্য একটা গাড়ির জন্য আমার মেয়েকে মারার? জানো, যখন আমি বাড়ি গিয়ে দেখি আমার মেয়েটা মাটির উপরে বসে থেকে কাঁদছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। এত প্রশ্রয় দিও না মেয়েকে। যখন যেটা চাইবে সেটাই কিনে দিতে হবে, তার কোনো মানে নেই হিমেল। একটু অভাব বুঝতে দাও। বাবা, গাড়ি অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তুমি জানো, সকালে এই গাড়িটার জন্যই আদিল আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। দেখো বাবা, আমার হাতে এখনো ব্যথা করছে।
কথাটা বলে কাজল হাতটা বাড়িয়ে দিল হিমেলের দিকে দেখার জন্য। হিমেল সেখানে হাত বুলিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেয়ে বলল, সেরে যাবে ব্যথা মা। তবে ও তোমাকে মেরেছে আর তুমি চুপচাপ কাঁদছিলে কেন বসে থেকে? তুমি তো বাড়িতে ছিলে, আর তুমি তো বলেছিলে তুমি থাকলে আমি যেন কিচ্ছু না করি, সেজন্য আমি কাঁদছিলাম। হিমেল আলতো হেসে মেয়েকে জড়িয়ে ধরে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো তারা, আমার মেয়ের আমার প্রতি কত বিশ্বাস। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই তো ছেলে মেয়ে আবদার করবে। অভাব জিনিসটা যে খুব কষ্ট দেয়। এই ছোট বসে না হয় ওদের অভাব নাইবা বোঝালাম, বয়স হোক তখন না হয় বোঝাবো। নয়নতারাও মেনে নিল হিমেলের কথাটা। হিমেল হয়তো কথাটা ঠিকই বলেছে। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই ছেলে মেয়েদের আবদার পূরণ করার মানুষ থাকে। হিমেল এবারে কিয়ামকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমার পছন্দ হয়েছে? মায়ের কাছ থেকে মাথাটা তুলে কিয়াম হিমেলের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তরে বলল, সুন্দর। হিমেল ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। একদিকে কাজলের মুখ দিয়ে খই ফুটছে, আরেকদিকে ছেলেকে জোর করতেও ওর মুখ দিয়ে দুটো কথা বের হচ্ছে না। কি এক অদ্ভুত পার্থক্য দুজনের মাঝে। আজ আকবর সাহেব আর মারুফার 40তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে নয়নতারার শ্বশুরবাড়ির লোকজনও এই বাড়িতে এসেছে। মারুফা লজ্জায় কারো সামনে আসতেই পারছে না। ওনার বিন্দু মাত্র কোনো ইচ্ছে ছিল না এই সব অনুষ্ঠান পালন করার। তবে ছেলে মেয়েগুলো ভীষণ জোর জবরদস্তি করেছিল, তবুও সেসব দিয়ে উনি রাজি হয়নি। তবে শেষমেশ আকবর সাহেব অনুমতি দেওয়ায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় আকবর সাহেব দেখলেন মারুফা বিছানার উপরে বসে আছে। চোখে মুখে তার অস্বস্তি স্পষ্ট হয়ে ফুটেছে। আকবর সাহেব তা দেখে শব্দ করে হেসে উঠে বললেন, বাইরে ছিল মারুফা, জীবনের 40টা বছর তো সংসারের পিছনে খেটে খেটে চলে গেছে। আজ না হয় নিজেদের জীবনে একটা বিশেষ দিন উদযাপন করি। মারুফা মৃদু রাগী গলায় বলল, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার? জামাইয়ের সামনে আমি মুখ দেখাবো কি করে? লজ্জায় মরে যাচ্ছি আমি। এই পুরো অনুষ্ঠানের পিছনে তোমার জামাইয়ের ভূমিকা প্রধান। সে জামাই না হয় ছোট মানুষ, তাই বলে তুমি এইসবে সায় দেবে? বিয়ারের সামনে গিয়ে দাঁড়াবে কি করে? তুমি এমন ভাব করছো মারুফা, যেন আমি তোমাকে রেখে আর একটা বিয়ে করেছি, যে বিয়ানের সামনে দাঁড়াতে আমার লজ্জা হবে। মারুফা চোখ রাঙিয়ে তাকালো আকবর সাহেবের দিকে। আকবর সাহেব তা দেখে হো হো করে হেসে উঠে বললেন, আজও তুমি রেগে গেলে সেই প্রথম দিনের মতোই তোমাকে সুন্দরী লাগে দেখতে মারুফা। আর আজও তোমার ওই চোখের রাঙানি সেই দিনের মতো আমি ভয় পেয়ে যাই। মারুফা তেতে উঠে বললেন, চুপ করো তো তুমি। আমার তো রূপই নেই, তাতে আবার সুন্দর লাগবে? তোমার এই রূপ নিয়ে দীর্ঘ 40টা বছর কাটিয়ে দিলাম, আর 3 ছেলে মেয়ের মা তুমি। আমার বিপদের জীবনসঙ্গী তুমি। আমার কাছে আমার অনুপ্রেরণা তুমি, সুন্দরী তুমি স্ত্রী। নিজেকে নিয়ে আর অভিযোগ করো না। তোমার যে সত্যি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে সেটা বেশ বুঝতে পারছি। সি সি, এইসব কথা যেন ভুলেও জামাইয়ের সামনে তুলো না। আরও কি সব বিড়বিড় করতে করতে মারুফা ঘর থেকে বেরিয়ে গেলেন। অনুষ্ঠান শেষে সবাই উপহার দিল আকবর সাহেব আর মারুফাকে। সবশেষে বাকি রইল ওনার 3 ছেলে মেয়ে। সবার উপহার দেওয়া শেষে নাফিস এগিয়ে গিয়ে আকবর সাহেবের দিকে একটা খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার 3 ছেলে মেয়ের পক্ষ থেকে তোমাদের জন্য উপহার বাবা। খুলে দেখো তো পছন্দ হয় কিনা। সবার কৌতূহল হলো জানার জন্য যে খামের ভিতরে কি আছে। আকবর সাহেব আর মারুফারও কৌতূহল হলো জানার জন্য। খামটা নিয়ে খুলতেই তার ভেতর থেকে কিছু কাগজপত্র বেরিয়ে এলো। আকবর সাহেব খুব মনোযোগ দিয়ে কাগজপত্রগুলো দেখে নাফিসার দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, এটা তো আমার পুরনো দোকানের দলিল, কিন্তু আমার নামে কেন? নাফিস আলতো হেসে বললেন, যা তোমার ছিল সেটা আবার তোমার হলো বাবা। ছোটবেলা থেকে তোমাকে আমাদের জন্য অনেক কষ্ট করতে দেখেছি, কিন্তু তার বিনিময়ে কখনো কিছু দিতে পারিনি তোমায়। বিশেষ করে আমি আর নাফিসা, নয়ন তোমাকে সব দিয়েছে। তবে আমি আর নাফিসা বারবারই ব্যর্থ ছিলাম। তবে এই প্রথমবার আমরা 3জন মিলে তোমাকে কিছু উপহার দিলাম, যদিও এর মাঝে নয়নের অবদানটাই বেশি।
আমি আর নাফিসা সামান্য কিছুই দিতে পেরেছি। কিন্তু কি দরকার ছিল এসবের? আর নয়ন, তুমি তো এই বিষয়ে কিছু বলনি। প্রত্যেকটা বিষয়ে তোমার থেকে পরামর্শ নেব বাবা, এবং প্রত্যেকটা বার তুমি আমার ভালোর জন্যই প্রত্যেকটা আদেশ উপদেশ দাও। আমি জানি এবার তোমায় কিছু জানালে তুমি আমায় এই কাজটা করতে দিতে না, সেজন্য এই প্রথমবার তোমাকে কোনো উপহার দেওয়ার জন্য তোমার থেকে পরামর্শ নিইনি আমি। তুমি খুশি হওনি বাবা? কিন্তু এত টাকা দিয়ে আবার ওই দোকানটা কেন কিনতে গেলে? আমার তো বয়স শেষ মা। আমার ছেলে মেয়ে নিজেদের জীবনে সুখী আছে, এটা তো আমার সব থেকে বড় শান্তি। এই টাকা দিয়ে তোমরা অন্য কিছু করতে পারতে। নয়নতারা আলতো হেসে বলল, পাশাপাশি দুটো দোকানই যে তোমার ভীষণ প্রিয় ছিল বাবা, তবে একটা অন্যের হয়ে গিয়েছিল। তুমি মুখ ফুটে না বললেও বুঝতে পারতাম আমরা যে তোমার জন্য, এর জন্য একটু হলেও কষ্ট হয়। ছোটবেলা থেকেই আমাদের পেছনে কত টাকা খরচ করেছো তুমি, তবে কি কখনো সেগুলোর হিসেব করেছো? যদি একবার হিসেব করতে, তবে এর থেকে অনেক বেশি হতো সেই পরিমাণ। আমাদের তিনজনের কাছে এই টাকার থেকে অনেক বেশি দামি তোমার আর মায়ের মুখের হাসিটুকু। অনিচ্ছা সত্ত্বেও আকবর সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। মারুফা তো ইতিমধ্যেই কেঁদে ফেলেছেন। আকবর সাহেব একে একে নিজের 3 ছেলেমেয়ের মুখের দিকে তাকালেন। নয়নতারার প্রতি ওনার পূর্ণ আস্থা ছিল বরাবর। উনি জানতেন ওনার এই মেয়ে কখনোই ওনার পর হবে না, তবে ভরসা করতে পারেননি কখনো বাকি 2 ছেলে মেয়েকে। অন্তত নাফিসার প্রতি তো ওনার এক প্রকারের ঘৃণা জন্মে গিয়েছিল। বারবার ওনার মনে হতো ওনার শিক্ষায় ত্রুটি আছে, ওনার পরিবারটা ভেঙে গেছে, ওনার সন্তানদের মাঝে কোনো ভালোবাসা নেই। তবে আজ ওনার মনে হচ্ছে ওনার জীবন সার্থক, ওনার শিক্ষার ত্রুটি ছিল না। রাত তখন বেশ অনেকই হয়েছে, মাঝরাতি বলা চলে। তবে সময় হিসেব হাসানের নেই। ও গভীর ঘুমে নিমগ্ন। হঠাৎ করে ঘুমের মাঝে ওর কানে রুমানার কান্নার আওয়াজ ভেসে এলো। ঘুমের মাঝে হাসান হাতড়ে পাশে রুমানাকে খোঁজার চেষ্টা করলো, তবে পেল না। ঘুমটা ভেঙে গেল হাসানের। একটু উঠে বসতেই দেখল রুমানা জায়নামাজে বসে আছে, মোনাজাতে কাঁদছে রুমানা। এই দৃশ্যটা হাসানের কাছে আজ নতুন নয়। গত 4টে বছর ধরে প্রত্যেকটা রাতেই রুমানা তাহাজ্জুদের নামাজ পড়ে। মাঝে মাঝেই হাসানের ঘুম ভেঙে যায়। কোনো কোনো দিন আবার রুমানার সাথে নিজে উঠেও নামাজ পড়ে। দুজনে একসঙ্গে আল্লাহর কাছে একটাই বাচ্চা চায়। কখনো দুজনে একসঙ্গে কাঁদে, কখনো বা রুমানা কাঁদে আর হাসান শুধু ওকে ভরসা দেয়, কাঁদার জন্য কাঁধ বাড়িয়ে দেয়। একটা হতাশার শ্বাস ফেলল হাসান। গত 4টে বছর ধরে মেয়েটা একাধারে তার প্রত্যেকটা মোনাজাতেই একটা জিনিসই চেয়ে যাচ্ছে, একটু মা ডাক শুনতে চায়। তবে এখনও রুমানা নিজের আকাঙ্ক্ষিত ফলটা পায়নি। কিয়াম আর কাজল দুজনেই রুমানাকে মামনি বলে ডাকে ঠিকই, তবে নিজের সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার ইচ্ছে রুমানার এখনও অপূর্ণই রয়ে গেছে। এটা ঠিক, রুমানা কিয়াম আর কাজলকে ভীষণ আদর করে, তবে নিজের সন্তান তো নিজেরই হয়, তাই না? হাসান উঠে গিয়ে রুমানার পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই রুমানা চমকে উঠল। মোনাজাত শেষ করে হাসানের কাঁধের উপরে মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমার মালিক আমার উপরে এতটাই অসন্তুষ্ট হাসান, আমি আর কিভাবে ডাকে তিনি সাড়া দিবেন আমার ডাকে? একটু বলবে আমায়? আচ্ছা, আমার ইবাদতে কি কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে? হাসান রুমানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চাইতে থাকো রুমানা, আর ভরসা রাখো। হয়তো এখনো সময় হয়নি তোমার কাঙ্ক্ষিত খুশির খবরটা পাওয়ার, সময় হলে নিশ্চয়ই পাবে। রুমানা এবারে ফুপিয়ে কেঁদে উঠে বলল, সত্যি পাবো তো, নাকি সারা জীবন শুধু আমায় এভাবে কেঁদেই যেতে হবে? ইনশাআল্লাহ নিশ্চয়ই পাবে। কিছুক্ষণ চুপ থেকে রুমানা ফের হাসানকে বলে উঠল, জানো হাসান, আমার খালা কল করেছিল। আমার খালার ননদের মেয়ে, ওরও বাচ্চা হয় না, বিয়ের 3 বছর হতে চললো। ওর স্বামী না ওকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। প্রায়ই আজকাল এই ঘটনাগুলো আমার কানে আসে। আমার না খুব ভয় হয় কথাগুলো শুনলে। হাসান কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলল, যারা এসব আজে বাজে খবর তোমার কানে দেয় তাদেরকে স্পষ্ট করে বলে দিবে যেন তোমার কাছে কল না করে। আমি নিষেধ করে দিলাম তোমায়, এদের সাথে কথা বলবে না। ওদের তো কোনো দোষ নেই, এমনটাই তো হয়। সবার ক্ষেত্রে হয় না। স্ত্রীর মাধ্যমেই তো সন্তানকে পাওয়া যায়। স্ত্রী তো কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয়। সেই স্ত্রী থাকে যদি সন্তানকে বেশি ভালোবাসা হয় তাহলে তো হবে না।
আগে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতেই হবে, সম্মান রাখতে হবে, না না হলে তো সে কখনো ভালো বাবা হয়েও উঠতে পারবে না। আর আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সম্মান করি। রুমানা এবারে 2 হাতে জড়িয়ে ধরল হাসানকে। হাসানও পাল্টা এক হাতে আগলে নিল। সযত্নে হাসান রুমানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। হাসান বুঝল রুমানা কাঁদছে, তবে এখন আর কোনো কিছু বোঝাতে ইচ্ছা করলো না। সবসময় বুঝিয়ে লাভও হয় না, মাঝে মাঝে একটু কাঁদতেও দিতে হয়। মনটা হালকা করার জন্য হলেও কাঁদতে দিতে হয়। 10 বছর পর। ইয়েস ম্যাম, বলুন। আমার ছেলে মেয়ে ঠিক আছে তো? হঠাৎ এই সময় কল করলেন যে? হিমেলের চিন্তিত কণ্ঠের প্রেক্ষিতে ফোনের অপর পাশ থেকে এক ভদ্রমহিলার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আপনার ছেলে মেয়ে ঠিকই আছে, তবে আমার মনে হয় আপনার মেয়ের রেজাল্ট শুনে আপনি ঠিক থাকবেন না। ভদ্রমহিলার কথা শুনে হিমেল আঁতকে উঠল। কেন ম্যাম, কি হয়েছে? আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কিন্তু আপনার মেয়ে ম্যাথে ফেল করেছে, বাকি সাবজেক্টগুলোতে ফেল করতে করতে বেঁচে গিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ভাই এত ব্রিলিয়ান্ট আর বোন কি করে এমন রেজাল্ট করতে পারে। হিমেল জিভে কামড় বসালো। নয়নতারা যদি এই খবরটা পায়, নির্ঘাত ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দেবে। এদিকে এত গুরুতর কথার প্রেক্ষিতে হিমেলের থেকে কোনো জবাব না পেয়ে ফোনের অপর পাশে থাকা ভদ্রমহিলা বেশ অবাক হলেন। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ের রেজাল্টের প্রেক্ষিতে আপনার কিছু বলার নেই? হিমেলের ধ্যান ভাঙল। কণ্ঠে একটু গাম্ভীর্যতা প্রকাশ করার চেষ্টা করে বলল, ইয়েস ম্যাম, অবশ্যই আমার কিছু বলার আছে। আজ কাজলকে বাড়িতে ফিরতে দিন, আমি ওর সাথে কথা বলবো। ওর খারাপ রেজাল্টের কারণ আমি অবশ্যই জানবো, এবং নেক্সট এক্সামেও অনেক ভালো রেজাল্ট করবে, আমি আপনাকে কথা দিচ্ছি। আগামীকাল প্যারেন্ট টিচার মিটিং আছে, সেখানে আপনি এবং আপনার মিসেস অবশ্যই আসবেন। কাজল পড়াশোনায় এতটা উদাসীন ছিল না। আপনাদের সামনে কাজলের সমস্যা কী সেই নিয়ে আলোচনা করব। হিমেল মিনমিনে গলায় বলল, ম্যাম, আমি একা এলে হবে না। আসলে আমার মিসেস জব করেন তো, কলেজের প্রফেসর ছুটি পাবে না হয়তো। কাজলের মা প্রফেসর? ইয়েস ম্যাম। তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। আপনি না এলেও চলবে। যেখানে উনি অন্যের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছেন, সেখানে ওনার নিজের মেয়ের কী অবস্থা সেটাও তো ওনাকে জানতে হবে। প্লিজ টাইমলি চলে আসবেন কাজলকে নিয়ে। রাখছি। কথাটা বলে ভদ্রমহিলা ফোনটা রেখে দিলেন। হিমেল খেয়াল করলো ওর শরীরটা হঠাৎ করে কেমন যেন খারাপ লাগছে। মনে হচ্ছে প্রেশার লো হয়ে গেল, মাথাটা ভন ভন করে ঘুরছে। বাড়ি গিয়ে কী করে নয়নতারাকে এই কথাটা বলবে সেটা বুঝে উঠতেই পারছে না। কাজলকে কী অজুহাত দিয়ে বাঁচাবে সেটা হিমেল ভাবছে না। হিমেল ভাবছে নিজেকে কী করে নয়নতারার হাত থেকে বাঁচাবে। টিফিন পিরিয়ডে উদাস ভঙ্গিতে মাঠের মাঝে বসে আছে কাজল। ওর সামনে টিফিন বক্সটা অমনিই পড়ে আছে। খাওয়ার রুচি নেই। বাড়িতে গিয়ে মাকে কী জবাব দেবে সেই ভেবে ভেবে কম বয়সেই বাবার মতন প্রেশারটা বোধহয় লো হয়ে গেল। কাজলের এখন খুব ইচ্ছা করছে ওর বাবার সাথে একটু কথা বলতে। হিমেলের সাথে কথা বললে অনেকটা নিশ্চিত হওয়া যেত, তবে এখন তো উপায় নেই। বাড়ি গিয়ে রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে। বাড়ির কাউকে জানানো যাবে না, জানালে কাজল ফেঁসে যাবে। এদিকে কাজলের এমন মন খারাপ দেখে ওর বেস্ট ফ্রেন্ড আদ্রিতার মনটাও ভীষণ খারাপ। ওর রেজাল্টও যে খুব একটা ভালো হয়েছে তেমনটা না, তবে ফেল করেনি। মন খারাপ করিস না কাজল, আন্টি বকবে না, আঙ্কেল বাঁচিয়ে নেবে তোকে। কাজল শুধু চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কাজল কথা না বলায় আদ্রিতার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। একটু পর কোত্থেকে যেন ওদের আরেকটা বন্ধু ছুটে এসে কাজলকে উদ্দেশ্য করে হাঁপিয়ে যাওয়া গলায় বলল, কাজল তাড়াতাড়ি চল, তোর ভাইকে মারছে ওরা। কাজল আতকে উঠে বলল, কে মারছে? কিয়াম তো মারামারি করবে না। আরে ও তো মারামারি করেনি, ওকে খোঁচাচ্ছিল তাসকিন। পরে আদিল আগে তাসকিনকে ধাক্কা মেরেছিল, কিন্তু তাসকিন তো আদিলের সাথে পারবে না, তাই তোর ভাইকে মেরেছে। এখন কে কাকে মারছে জানি না, ক্লাস 5-এর রুমে আছে ওরা। কাজল উঠে দৌড় লাগালো। ওর পিছন পিছন আদ্রিতাও দৌড় দিল। গিয়ে দেখলো মারামারি ইতিমধ্যে থেমে গেছে। আদিল ততক্ষণে কিয়ামের স্কুল ড্রেসে লেগে থাকা ধুলো ময়লা ঝেড়ে দিচ্ছে। কাজল তাড়াহুড়ো করে ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে চিন্তিত গলায় বলল, তুই ঠিক আছিস কিয়াম? কে মেরেছে তোকে? একবার নামটা বল তো আমায়।
যদি সময় হিসেব ধরা হয় তবে কিয়াম কাজলের থেকে 4 মিনিটের বড়। যদিও পার্থক্যটা খুবই সামান্য, তবে প্রথম দেখায় ওদের আচরণ দেখে যে কেউ ভাববে কিয়ামই বোধহয় ছোট আর কাজলই বড়। গুন্ডা স্বভাবটাও কাজলের মাঝেই বেশি। কিয়াম শান্ত। বোনকে উদ্বিগ্ন হতে দেখে কিয়াম আশ্বস্ত করে বলল, কিছু হয়নি আমার, কেউ মারেনি। কিয়ামের পাশে দাঁড়ানো আদিল বেশ গর্বের সাথে বলল, আমি থাকতে আমার বন্ধুকে কেউ মারতে পারে নাকি? কাজল এবারে ঝাঝালো গলায় আদিলকে উদ্দেশ্য করে বলল, তোর জন্য সব সময় আমার ভাই মার খায়। তুই সব সময় আমার ভাইকে সব ঝামেলায় জড়াস। আজ আমি বাড়ি গিয়ে যদি আন্টিকে না বলেছি তবে আমার নামও কাজল নাই। চিন্তা করিস না, আমি আন্টিকে বলবো তুই যে ফেল করছিস, স্কুলে যে কত মারামারি করিস সেসবও বলে দেবো আন্টিকে। আঙ্কেলও তোকে বাঁচাতে পারবে না। আদি তা বুঝতে পারল দুজনে আবার ঝগড়া শুরু করে দেবে, তাই ঝগড়া শুরু হওয়ার আগেই দুজনকে থামিয়ে দিয়ে বলল, তোরা দুজন থাম তো। কিয়াম, ঠিক আছিস তুই? আদিল, তুই ঠিক আছিস? কিয়াম মাথা নাড়িয়ে জানালো ঠিক আছে। আদিল শার্টের কলারটা ঠিক করে নিয়ে বলল, আমাকে মারবে এত সাহস আছে নাকি স্কুলে কারো? আদিলের কথার প্রেক্ষিতে কাজল বিড়বিড় করে বলল, সেজন্যই কাজলের হাতে মার খাস তুই। আদিল ভ্রু কুঁচকে বলল, কিছু বললি? কাজলের শরীরে বিন্দু মাত্র কোনো ভয় নেই। এই কথাটা বললে যা আদিলের সাথে ওর আবার মারামারি অবধি লেগে যেতে পারে, এই বিষয়েও কোনো মাথা ব্যথা নেই। কেননা কাজলের নিজের উপরে বিশ্বাস আছে যে আদিলকে 2-4টে কিল অনায়াসেই লাগিয়ে দিতে পারবে। আর যদি নাও পারে, পরে তো ওর বাবা আছেই, ঠিক প্রতিশোধ নেবেই। কিয়াম এইসব ঝামেলার আভাস পেয়ে আগেই কাজলকে থামিয়ে দিয়ে বলল, কাজল চল, ক্লাসে যাব। আদিল তুইও চল। কিয়ামের কথায় সায়জা নিয়ে আদিতাও বলল, হ্যাঁ, ক্লাসে চল, টিফিনের সময় শেষ। আপাতত কিয়াম আর আদিতা মিলে এই ঝামেলা মিটমাট করে নিল। বলা যায় ঝামেলাটা তৈরি হতেই দিল না। তবে কাজল আর আদিল দুজনেই মনে মনে ঠিক করলো পরে ঠিক সময় বুঝে প্রতিশোধ নিয়েই ছাড়বে। স্কুল থেকে বাড়ি ফিরে কাজল ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে মারল। পায়ের জুতো 2 দিকে 2টো ছুঁড়ে মারল। না হাত মুখ ধুলো, না স্কুল ড্রেস খুলল, সরাসরি রিমোটটা নিয়ে বসে গেল টিভি দেখতে। এদিকে কিয়াম আবার কাজলের সম্পূর্ণ বিপরীত। জুতো খুলে সুন্দরভাবে সেটা গুছিয়ে রাখলো। এমনকি কাজলের জুতোগুলোও 2 দিক থেকে কুড়িয়ে এনে ঠিকঠাক করে গুছিয়ে রাখলো। সোফার উপরে পড়ে থাকা কাজলের ব্যাগটা নিয়ে কাজলের ঘরে রেখে নিজের ঘরে গিয়ে স্কুল ড্রেস খুলে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হলো। ঘর থেকে বেরিয়ে দেখলো রুমানা খাবার বাড়ছে 2 জনের জন্য। কিয়াম রুমানের দিকে এগিয়ে গিয়ে বলল, রিদি কোথায় মামুনি? ঘুমিয়েছে? না রে বাবা, ওই মেয়ের চোখে আল্লাহ ঘুম দেয়নি। রুমে বসে রং পেন্সিল দিয়ে কী সব আঁকছে খাতায়। আচ্ছা, আমি গিয়ে ওর সাথে খেলি। না না, আগে যাস না, ভাত খেয়ে যা, মুখটা শুকিয়ে গেছে কেমন তোর। কিয়াম বাধ্য ছেলে, তাই রুমানার কথার প্রেক্ষিতে একটা বারের জন্যও আপত্তি জানালো না। রুমানা গলা উঁচিয়ে কাজলকেও ডেকে বলল, কাজল, ভাতটা খেয়ে যা মা। কাজল নিজে পাল্টা গলা উঁচিয়ে অনুরোধের স্বরে রুমানাকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু খাইয়ে দাও না মামনি, আমার হাতে অনেক ব্যথা। কাজলের কথা শুনে রুমানা হেসে উঠে বলল, কি করে হাতে ব্যথা হলো শুনি? তোমার হাতে খাবো জন্য হাত ব্যথা, একটু খাইয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেব। তার আগে গিয়ে স্কুল ড্রেসটা খুলে হাত মুখ ধুয়ে আয়। না, আগে খাইয়ে দাও, ক্ষুধা লেগেছে, তারপর প্রমিস করছি আমি গিয়ে স্কুল ড্রেস খুলে হাত মুখ ধুয়ে হোমওয়ার্ক করতে বসবো। রুমানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যে কত হোমওয়ার্ক করবি সেসব আমার জানা আছে। তবে রুমানা আর কোনো কথা বাড়ালো না। কিয়ামকে টেবিলে খেতে দিয়ে প্লেটে ভাত মেখে নিয়ে কাজলকে খাইয়ে দিল। কাজলকে খাইয়ে দেওয়া শেষ হতেই ঘর থেকে রুমানার 5 বছরের মেয়ে হৃদির ডাক ভেসে এলো রুমানার কানে। হৃদি রুমানা আর হাসানের মেয়ে, যাকে বলা যায় অনেক সাধনার ফল। 5 বছর আগে আল্লাহ রুমানার ডাক শুনেছিলেন। রুমানার প্রার্থনা সফল হয়েছে। জায়নামাজে বসে ফেলা অশ্রুগুলো বিফলে যায়নি। অবশেষে রুমানা মা ডাক শুনতে পেরেছে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। কাজল এখনও টিভি দেখছে। বসে থেকে টিভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে শুয়ে পড়ল।
একটু পর ঘর থেকে মমতা বেগম বেরিয়ে এসে দেখল কাজলের গায়ে স্কুল ড্রেস থেকে খ্যাক খ্যাক করে উঠে বসলেন। এই মেয়ে, এখনো স্কুল ড্রেস খুলিসনি কেন? তোর মা চলে আসবে কিছুক্ষণের মাঝে। যদি এসে দেখে না তুই এখনো স্কুল ড্রেস খুলিসনি, মেয়েরে তোর ঠ্যাং ভেঙে দেবে। কাজল ফালা, আম্মু এসেছে। কিসের টিভি দেখা, কিসের কার্টুন? কাজল এক লাফে শোয়া থেকে উঠে দৌড় দিল নিজের ঘরের দিকে। ঘরে ঢুকে দরজাটাই বন্ধ করে দিল। কিয়াম গিয়ে দৌড়ে দরজাটা খুলে দিল। মমতা বেগম শুধু দেখছেন এদের কাজকর্ম। ওনার আবার কিয়ামকে বেশি পছন্দ, আর তার কারণ কিয়ামের মিষ্টি আচরণ কাজলকে খুব একটা পছন্দ না। আর তার সব থেকে বড় কারণ হলো কাজল বিন্দু মাত্র নিজের মায়ের গুণ পায়নি। তবে কিয়ামের প্রতি তিনি তখনই একটু বিরক্ত হন যখন কিয়াম কাজলের দোষগুলো লুকানোর চেষ্টা করে। কালে কালে যে তাকে কত কিছু দেখতে হবে কে জানে। মাঝে কেটে যাওয়া 10টা বছরে সবার জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এই যেমন নাফিস আর শক্তির সংসারে এখন একটা মেয়ের সাথে সাথে একটা ছেলে আছে। আকবর সাহেব আজকাল আর ব্যবসা দেখাশোনা করেন না, দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। মাঝে মাঝে সন্ধ্যের দিকে একটু টুকটাক বাইরে বেরোনো হয়। ব্যবসার দায়িত্ব এখন পুরো দমে নাফিস সামলায়। খুব ভালো ব্যবসায়ী এখন সে। 2টো দোকান থেকে এখন 4টে দোকান হয়েছে। আকবর সাহেবের এখন নিজের ছেলেকে নিয়ে প্রচুর গর্ব হয়। সুহান আর নাফিসার সংসারে 2টো মেয়ে। নাফিসার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। ওদের এখন 4 জনের সংসার। সুহান নাফিসার সম্পর্কটা এখন বেশ ভালো। নাফিসা জমিয়ে সংসার করছে বলা যায়। ওর সংসারের কোনো ঝামেলাই নেই, এই জন্য নাফিসা ভীষণ খুশি। অন্যদিকে কাদের আর দীপাও নিজেদের জীবনে বেশ খুশি। এখন ভীষণ ব্যস্ত সময় পার করছে ওরা। সামনে মেয়ের বিয়ের কেনাকাটায় তাই ভীষণ ব্যস্ত। রুমানা আর হাসানের সংসারে তো এখন সুখের কমতি নেই। যেটুকু অপূর্ণতা ছিল সেটাও পূরণ হয়ে গেছে হৃদের মাধ্যমে। রুমানা সেই যে কথা দিয়েছিল হাসানকে যে ওকে খুব ভালোবাসবে, সেই কথা রেখেছে। বাকি রইল জবরুল আর রিয়ার সংসারের কথা। যদি জবরুলের সংসারের কথা বলতে হয় তবে বেশ কিছু বছর আগের ঘটনা বলতে হয়। বেশ ভালোই সংসার করছিল জবরুল আর রিয়া। জবরুল কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরত, ঘরে সুন্দরী যুবতী বউ দেখে সব ক্লান্তি দূর হয়ে যেত। জবরুলকে পাশে বসিয়ে রিয়া যত্ন করে 3 বেলা খাবার খাওয়াতো। অসুস্থ হলে সেবা যত্ন করত। নিজে মিষ্টি গলায় গুনগুনিয়ে গান গেয়ে জবরুলকে ঘুমোতে সাহায্য করত। তবে সুখ যে বেশি দিন সয় না। জবরুলের কপালেও সুখ বেশি দিন সহ্য হয়নি। একদিন সকালে ঘুম ভাঙতেই পাশে হাত রে রিয়াকে পেল না খুঁজে। ভাবল নিশ্চয়ই রান্নাঘরে গেছে জবরুলের জন্য সকালের নাস্তা বানাতে। জবরুল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পুরো বাড়ি খুঁজেও রিয়াকে কোথাও পেল না। জবরুল ভাবল রিয়াকে কল করা যাক। 1 সপ্তাহ হলো রিয়াকে একটা নতুন ফোন কিনে দিয়েছে 20,000 টাকা দিয়ে। আশেপাশের বাড়ির সব বউয়ের নতুন ফোন দেখে রিয়া আবদার করেছিল জবরুলের কাছে। জবরুল কি আর বউয়ের আবদার ফেলতে পারে? তাই সঙ্গে করে নিয়ে গিয়ে বউয়ের পছন্দ মতন একটা দামি ফোন কিনে দিয়েছে। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিতে ধরে দেখল ফোনের নিচে একটা কাগজ রাখা। জবরুল চশমা পরে কাগজটা হাতে নিল পড়ার জন্য। পড়াশোনা খুব বেশি করা হয়নি জবরুলের। 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে। 9ম শ্রেণীতে উঠেছিল। অনেকবার 10ম শ্রেণীতে ওঠার চেষ্টা করেছে, তবে সফল হতে পারেনি। পড়তে পারে লেখা, তবে একটু আটকে আটকে যায়, সময় লাগে পড়তে। আপনার লগে ঘর করার আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসার মানুষের লগে ঝগড়া হইছিল জন্য আবার আপনার কাছে ফিরে আইছিলাম। তয় এহেন তার লগে আমার সব মিটমাট হইয়া গেছে। তাই আমি আবার আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাইতাছি। ইতি রিয়া। চিঠিটা পড়ে জবরুল হাই হাই করতে উঠল। ধপ করে টাইলস করা মেঝের উপরে বসে পড়ল। জবরুল হা হুতাশ করে উঠতে ধরল। তবে হঠাৎ করে মনে হলো রিয়া কি একাই পালিয়েছে নাকি ওর টাকা পয়সা নিয়ে পালিয়েছে। জবরুল নিজের হাতে সোনার আংটি আর গলার সোনার চেইনটা পেল না। জবরুলের অন্তরাত্মা শুকিয়ে গেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে আলমারি খুলল। গতকালে একজনের থেকে পাওনা 20,000 টাকা এনে আলমারিতে রেখেছিল, সেই টাকাটাও পেল না। এই 1 বছর রিয়াকে কিছু সোনার গয়নাও বানিয়ে দিয়েছিল, সেগুলোও পেল না। জবরুল আবারও ধপ করে বসে পড়ে গলা ছেড়ে কান্না জুড়ল। তবে এবারে বউয়ের শোকে না,
এবারে টাকা পয়সার শোকে। বউ গেলে তো গেলই, টাকা পয়সা সব নিয়েই গেল। সেই যে জবরুলের বউ চলে গেল, আর এলো না। এরপরে জবরুল নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছে আর বিয়ে করবে না। জবরুল ঠিক করেছে জীবনটা একাই কাটাবে। মাঝে একবার ভেবেছিল সন্ন্যাসব্রত গ্রহণ করবে, তবে এই টাকা পয়সা সহায় সম্পত্তির মায়া ছেড়ে যেতে পারেনি। সেই জন্য জীবনটা একাই কাটাচ্ছে। হিমেল আর হাসান মিলে একটা নতুন বাড়ি বানিয়েছে। নয়নতারাও সাহায্য করেছে। ওরা আগে যে বাড়িতে থাকতো তার থেকে একটু দূরেই জমি কিনে বাড়ি বানিয়েছে। এবারে আর রুমানা কোনো অভিযোগ করেনি, বরং উৎসাহ রুমানার মাঝেই বেশি দেখা গেছে। সেই বাড়িতেই সবাই মিলে সুখে শান্তিতে থাকে এখন। বিছানার উপরে মাথা নিচু করে বসে আছে হিমেল আর কাজল। ওদের সামনে চেয়ার নিয়ে বসে আছে নয়নতারা। দরজার কাছে দাঁড়িয়ে আছে কিয়াম আর হৃদি। হৃদি ঠোঁট টিপে টিপে হাসছে, তবে কিয়ামের চোখ মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। বোনের জন্য চিন্তা হচ্ছে তো হিমেলেরও, তবে হিমেলের কাজলের জন্য চিন্তা হচ্ছে না, কেননা হিমেল কোনো না কোনো মতে মেয়েকে ঠিক বাঁচিয়ে নেবে। তবে হিমেল আছে নিজের চিন্তায়, ওর কি হবে। হিমেলের এইসব ভাবনার মাঝে নয়নতারার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কাজল পরীক্ষায় ফেল করেছে, কথাটা তুমি জানতে হিমেল? হিমেল খুব সাহস করে উপর নিচ মাথা নাড়ল। তবে হিমেল একটা কথা বুঝতে পারছে না যে নয়নতারা এই খবরটা কী করে পেল। এদিকে নয়নতারাকে যে প্রশ্নটা করবে সেই সাহসও হচ্ছে না। তবে হিমেলের সাহস না থাকলে কি হবে, ওর মেয়ের অনেক সাহস। তাই কাজল নিজ থেকেই নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তোমায় কে বললো মা যে আমি ফেল করেছি? আদিল বলেছে। কাজল বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, আদিল বলেছে? তো কি হয়েছে? কাজল রাগে দাঁত পিষে বলল, ওই আদিলের বাচ্চাকে তো কাল আমি স্কুলে দেখে নিব। ওর পিঠে যদি আমি স্কেল না ভেঙেছি তবে আমার নাম কাজল নয়, আর আমি হিমেলের মেয়ে নই। হিমেল খিচে চোখ মুখ বন্ধ করে ফেলল। এখন এই কথাটা বলার কি খুব দরকার ছিল? তাও আবার নিজে তো ফাঁসলো, সাথে হিমেলকেও ফাঁসালো। হিমেল মেয়েকে সাবধান করার আগেই নয়নতারা ধমকে উঠে কাজলকে উদ্দেশ্য করে বলল, একটা থাপ্পড় মেরে তোমার সব দাঁত কটা ফেলে দিব আমি, বেয়াদব মেয়ে কোথাকার। স্কুলে যাও মারামারি করতে? আদিল তো ভুল কিছু করেনি। আমার মেয়ের রেজাল্ট আমাকে পাশের বাড়ির ছেলের কাছ থেকে শুনতে হয়। এটা আমার কাছে কতটা অপমানজনক বুঝতে পারো তুমি? আর মেয়েকে একা দোষ দিয়ে কি করব? যেমন বাবা তেমন তার মেয়ে। তোমার কি একবার আমায় জানানো উচিত ছিল না হিমেল? কাজল চুপ করে গেল। হিমেল আমতা আমতা করে বলল, হ্যাঁ তারা বললাম তো, আসলে সারাদিন কাজের এতটা চাপ ছিল যে আমি নিঃশ্বাসটাও নিতে পারিনি ঠিক করে। তোমার বাড়িতে ফেরার 2 ঘন্টা হয়ে গিয়েছে। ও তাই? আমি তো ভুলে গিয়েছিলাম। আসলে তোমার আশেপাশে থাকলে আমি দিন দুনিয়ার সব ভুলে বসি তারা। আর আজ তোমার শাড়ি পরে এত সুন্দর লাগছে যে আমি তো চোখই ফেরাতে পারছি না। আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গিয়েছি তারা। চলো ছেলে মেয়েকে রেখে আজ আর একটু বাড়ি ঘুরে আসি দুজনে। হিমেলের কথাটা শুনে কাজল ফিক করে হেসে ফেলল। কাজলের সাথে হাসলো হৃদিও, তবে হাসি বের হলো না কিয়ামের মুখ দিয়ে, বরং এক হাতে হৃদির মুখটা চেপে ধরল। এদিকে নয়নতারা অগ্নি দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। হিমেল কেমন যেন অসহায় মুখ করে বলল, ভালোবাসি তো তোমায় তারা, এইভাবে তাকাচ্ছ কেন? তুমি হচ্ছে আসল অসভ্য। ছেলে মেয়েদের সামনে কখন কি বলতে হয় সেই জ্ঞানটুকু তোমার নেই। তবে আমি তোমায় শেষবারের মতো স্পষ্ট একটা কথা জানিয়ে দিচ্ছি হিমেল, তোমার এই অসভ্য বেয়াদব মেয়ের সাথে আমার কোনো কথা নেই। ওকে বলে দিও আমার যেন আর মা বলে না ডাকে। যেদিন ও নিজেকে ভদ্র সভ্য হিসেবে গড়ে তুলতে পারবে, পড়াশোনায় মন দিবে, সেদিন যেন আবার আমাকে আম্মু বলে ডাকে সে। কাজল এবারে কাঁদো কাঁদো গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, আম্মু এভাবে কথা বলছো কেন? আমি তোমায় ভালোবাসি তো। তোমার সাথে আমার কোনো কথা নেই, ঘরে যাও। আর পারলে বইটা খুলো, একটু পড়ো। কাজলকে আর কোনো কথা বলতে না দিয়ে হিমেল উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় 3জন বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, এই তোরা এখন বেরোতো ঘর থেকে, অনেক রাত হয়েছে। আমার এখন আমার বউর সাথে কিছু কথা আছে। সারাদিন কলেজে ক্লাস নিয়ে বাড়িতে এসে আবার আমাদের ক্লাস নিতে গিয়ে আমার বউটা হাঁপিয়ে গেছে। তোরা বেরো, এখন আমি আমার বউর একটু যত্ন করব। কিয়ামকে দ্বিতীয়বার আর এই কথাটা বলতে হলো না, একটু অপেক্ষাও করতে হলো না। চুপচাপ হৃদির হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। কাজল যাওয়ার আগে হিমেলের গলা জড়িয়ে ধরে 2 গালে 2টো চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বলল, অল দ্য বেস্ট বাবা। আম্মুর রাগ তোমাকে ভাঙাতেই হবে। হিমেল পাল্টা মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বলল, ঠিক আছে মা, তুমি এখন যাও, ঘরে গিয়ে ঘুমো। আজ রাতে আর বই খোলার দরকার নেই।
এই পড়াশোনার চিন্তা করতে করতে আমার মেয়েটা কেমন শুকিয়ে গেছে। তুমি যে যে চকলেট খেতে চেয়েছিলে তোমার পালিশের কাছে রাখা আছে। বেডসাইডের উপরে আমি পানের বোতলটা ভরে রেখে এসেছি। আমি মশারে টানিয়েও দিয়ে এসেছি। জানালা বারান্দার দরজা আমি সব বন্ধ করে দিয়েছি। তোমার একটু ভয় করবে না। আর ভয় পেলে বাবা তো আছেই। তুমি একবার ডাকবে, বাবার সঙ্গে সঙ্গে চলে যাবে। আর চিন্তা করো না, আতিলকে আমি পরে দেখে নেব। কাজল একগাল হেসে ঘর থেকে চলে গেল। হিমেল গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে পিছন ফিরতেই নয়নতারার রাগে লাল টকটকে চোখ দুটো দেখে গলা শুকিয়ে গেল। হিমেলকে আর কিছু বলল না নয়নতারা, বারান্দায় চলে গেল। আপাতত হিমেলের সাথে কথা বলারই কোনো ইচ্ছে নেই। হিমেল একটুও ভয় পেল না, এখন ভয় পেলে চলবে না। গুটি গুটি পায়ে বারান্দায় গেল। নয়নতারা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি রাতের কালো আকাশটার দিকে। হিমেল নয়নতারা পাশাপাশি দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থাকার পর গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, আমি তোমায় বলতাম তারা, আসলে ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় বলবো, তবে ওই বেয়াদব ছেলেটা যে তোমাকে আগেই জানিয়ে দেবে সেটা জানতাম না। নয়নতারা বেশ শান্ত গলায় বলল, মেয়ের জন্য যে আমরা আছি সেটা খুব ভালো করে জানি আমি হিমেল। তবে ওর নিজেরও তো কিছু একটা করা দরকার, তাই না? সারা জীবন কাজলের বাবা মা বেঁচে থাকবে না। আমি চাই আমার মেয়ের যেন কখনোই কারো কাছে হাত পাততে না হয়। ওর প্রয়োজনীয় জিনিসগুলো অন্যজন কখন দেবে সেই আশায় যেন বসে থাকতে না হয়। তার জন্য তো পড়াশোনাটা করা জরুরি, তাই না? তুমি যদি ওকে এভাবে আশকারা দাও তাহলে কিভাবে হবে? হিমেল অসহায় গলায় বলল, কি করব তারা? মেয়েটা এসে যখন গলা জড়িয়ে ধরে বলল যে পড়তে ভালো লাগছে না, আমি জোর করতে পারিনি। তুমি জানো আমার সাথে ও কেমন করে, আমি ওকে জোর করতে পারি না। তুমি কেন বোঝো না হিমেল? সবার জীবনে তোমার মতো মানুষ আসে না। মেয়েদের জীবনটা এতটা সহজ হয় না। আমাদের মেয়ের জীবনেও কেমন ছেলে আসবে সেটা জানি না আমরা। ওকে স্বাবলম্বী হতে হবে। তার জন্য যেমন বাবা মা ভালোবাসা দরকার, ঠিক তেমনি শাসনটাও দরকার। আচ্ছা, সেসব সময় এলে দেখা যাবে। এখন এসব কথা বাদ দাও তো। সারাদিন যদি ছেলে মেয়ের কথাই বলি তবে তোমার সাথে প্রেম করব কখন? নয়নতারা হেসে উঠে বলল, তোমার প্রেম করার বয়স শেষ। কিছুদিন পর খেয়াল রাখতে হবে ছেলে মেয়ে প্রেম করছে কিনা। হিমেল গা ছাড়া ভাব নিয়ে বলল, যার যা ইচ্ছে করুক, তবে আপাতত আমার আমার বউকে দরকার। জানো তারা, মাঝে মাঝে মনে হয় ছেলে মেয়ে আসার পর থেকে বোধহয় আমাদের দুজনের সম্পর্কটা একটু দুর্বল হয়ে গেছে। এখন আর আমরা নিজেদের নিয়ে কথাই বলি না, আমরা নিজেদের নিয়ে ভাবিই না, একা সময়ই কাটাতে পারি না। তবে দিন শেষে যখন রাতের বেলাটা আমরা দুজনে একা একা কাটি, তখন মনে হয় না, ভালোবাসাটা বেড়েছে। নয়নতারা আলতো হেসে বলল, তা তো বাড়ছেই। আর এর জন্য মাঝে মাঝে ভয়ও হয়। মনে হয় তোমাকে ছাড়া থাকবো কি করে। দুজন একসঙ্গে কতগুলো বছর কাটিয়ে দিলাম। এখন এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তোমায় ছাড়া একটা দিনও কাটানো সম্ভব না। আমিও পারবো না তারা, আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে। তুমি যেন আমি ছেড়ে চলে যেও না তারা, তার থেকে বরং আমি আগে চলে যাব। নয়নতারা একটু হেসে উঠে বলল, তাই নাকি? এত মূল্যবান আমি? হিমেল নয়নতারাকে নিচের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে সযত্নে নয়নতারার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, ওহে প্রিয়, হৃদয়ের অতি নিকটে বাস করা হৃদয় লগ্না তুমি, যাকে এক মুহূর্তের জন্য আমার থেকে দূরে করার কথা ভাবতে পারি না। তুমি আমার সহচারিণী, আমার ভালোবাসা, আমার সন্তুষ্টি। হৃদয় স্পন্দন থেমে গেলে যদি বা না আমার মৃত্যু ঘটে, তবে তোমার থেকে দূরত্ব আমার মৃত্যুর কারণ অবশ্যই হবে। চিরকাল আমার হৃদয়ের সন্নিকটে তুমি এভাবেই থেকে যেও, আমার হৃদয় লগ্না। নয়নতারা সযত্নে হিমেলের হাতটা ধরে আলতো হেসে আশ্বস্ত করে বলল, তুমি থেকে যেতে বললে বেশ থেকে গেলাম।